ব্লগার ও লেখক অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে ফারাবী শাফিউর রহমানকে আটক করেছে র্যাব। এডিট বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সরকারি যাত্রাবাড়ি থেকে তাকে আটক করা হয়। ব্লগার রাজীব হত্যার ঘটনায় 2013 সালে গ্রেফতার হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ব্লগে রাজীবকে হুমকি দিয়েছিলেন তিনি। তবে মাসখানেক পরই উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান ফারাবী। এরপর অভিজিৎ সহ বিভিন্ন ব্লগারকে আবারও প্রাণনাশের হুমকি দেন তিনি। ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলার তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানালেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, হত্যাকারীদের ধরতে বইমেলার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছে পুলিশ। থেকে বই মেলার কিছু সিসিটিভির ফুটেজ নিয়ে এসেছি, সেখানে অনেক ফুটেজ, তো ওগুলো তারপর অন্যান্য যে সমস্ত যারা প্রত্যক্ষদর্শী দুই একজন ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। ফারাবী ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে গত বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কয়েকদিন বেশ হুমকি দিয়েছে এবং অভিজিৎ রায়কে উদ্দেশ্য করেই হুমকি দিয়েছে, ফলে সে একজন গুরুত্বপূর্ণ সাসপেক্ট অবশ্যই এই মামলার। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া দুর্নীতি মামলার রুলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। দুদকের আইনজীবীর আবেদনে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই তারিখ ঠিক করেন। বড়পুকুরিয়া কয়লা খনি যেটা দুর্নীতির মামলা, 2008 সালে রুল ইস্যু হয়েছিল, সেই রুলটা শুনানির জন্য আমরা গতকাল মহামান্য হাইকোর্ট ডিভিশনে আবেদন করেছি এবং আজকে কার্যতালিকা 18 নম্বর আইটেমে ছিল। আমরা আমাদের আবেদনের প্রেক্ষিতে যেহেতু অনেক আগে রুল 2008 সনের আমরা প্রেয়ার করেছি যে এই মামলাটি নিষ্পত্তির জন্য রুলের দিন ধার্য করা হোক। আমাদের বক্তব্য শুনে মাননীয় আদালত আগামীকাল রুল শুনানির জন্য দিন ধার্য করেছে। সার্ক দেশগুলোর সফরের অংশ হিসেবে ঢাকায় আসলেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। সকাল 11:15টার দিকে একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক ও ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। একদিনের এই সফরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের পর বিকেল 3টায় সৌজন্য দেখা করবেন পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীর সাথে। আর সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে তার। সার্ক দেশগুলোর সাথে সম্পর্ক বাড়াতে গেল 12 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে জয়শঙ্করের সফরের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল ভোরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ভারতের পররাষ্ট্র সচিব। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের নতুন করে ডাকা 72 ঘন্টা হরতালের দ্বিতীয় ও টানা অবরোধের 56তম দিন আজ। সকাল থেকে রাজধানী ঢাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তবে ভোরে পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে দাঁড়িয়ে থাকা দুটি বাস আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় টুনিরহাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ অফিসেও। এছাড়া ফেনীর দাগনভূঞা একটি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। নিরাপত্তায় ঢাকা সহ সারা দেশে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্য। সুন্দরী গৃহকর্মীদের ঘরে আনতে এবার আপত্তি খোদ সৌদি রমণীদের। তাদের দাবি, বিষয়টি নিয়ে সংসারে অশান্তি তৈরি হয়। সৌদিতে গৃহকর্মীদের শারীরিক ও যৌন নিপীড়নের যে অভিযোগ আছে, এর মাধ্যমে তা আবারও সুস্পষ্ট হয়ে উঠেছে। তাই মধ্যপ্রাচ্যের দেশটিতে গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ফয়জুল সিদ্দিকের প্রতিবেদন। ইউটিউবের কল্যাণে এখন এ ধরনের নির্যাতনের ঘটনা হরহামেশাই ভাসছে চোখের সামনে। শুধুই কি শারীরিক নির্যাতন, রয়েছে যৌন নিপীড়নের অভিযোগও। তাই তো সে দেশের রমণীরা চান অসুন্দর গৃহকর্মী। 25 ফেব্রুয়ারি প্রকাশিত আরব নিউজের একটি প্রতিবেদনে এই চিত্রই ফুটে উঠেছে। সৌদি রমণীদের দাবি, সুন্দরী গৃহকর্মীদের কারণে অশান্তিতে ভোগে তাদের সংসার। এখানে আমি 3 মাস হলো থানায় কাজ করছি, পুলিশও সৌদি আর নিয়ে আসতো সেও সৌদি। জানি একটা মেয়ে আসছে নতুন, সে তো আরবি বলতে পারে না, কিছু বলতে পারে না, যা বলে মুখের দিকে চাইয়ে থাকে এবং চোখের পানি ফেলে, আর কিছুই না। বলেন আমরা থানায় পুলিশের কাছে বললে আমরা পাঠাই দেবো আপনারা 2-1 দিনের ভিতরে। তখন সে চোখের পানি ফেলাইয়া তার লজ্জার কথা বলতো যে আমাদেরকে যৌন তৃপ্তি করতে, শুধু একা না, যৌন তৃপ্তি
95%, আর শারীরিক লাঠিচার্জ বা অন্যান্য মারদার এগুলো হলো 5%। এ কারণেই তুলনামূলক বেশি বেতনেও সৌদিতে নারী শ্রমিক পাঠানো কমিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া এবং ফিলিপিনের মতো অনেক দেশই। তাই দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। প্রায় 8 বছর পর আবারও বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করেছে সৌদি আরব, যার শুরুটা হবে নারী শ্রমিকের যাত্রা দিয়ে। তবে নারী শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে প্রবাসী কল্যাণ মন্ত্রীর দাবি, অবস্থার উন্নতি হয়েছে। তারা যে ইনসিকিউর এটা আমরাও জানি। তাদের সিকিউর করার মেইন টুলই হচ্ছে তাদের এম্পাওয়ার করা। কিভাবে তারা নিজেদের প্রোটেক্ট করবে, আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করেন। আমরা প্রথমে 1 সপ্তাহ ট্রেনিং এ পাঠাতে আরম্ভ করলাম, পরে এটারে পর্যায়ক্রমে বাড়ায় 3 সপ্তাহ করছি, এখন আমরা এটারে বাড়ায় 6 সপ্তাহ ট্রেনিং এর ব্যবস্থা করি। মনিব দ্বারা গৃহকর্মী নির্যাতনে প্রতিকারমূলক আইন নেই সৌদি আরবে, তাই সৌদিতে শ্রমবাজার পুনরায় খোলার স্বস্তি আর খুশিতে একমাত্র দুশ্চিন্তা গৃহকর্মীদের সুরক্ষা নিয়ে। ডোমেস্টিক ওয়ার্কার্স কনভেনশন যেটা ইউএন করেছে সেটাও অনেকেই সই করেননি, তো যার ফলে যেটা হচ্ছে গৃহের অভ্যন্তরে নারী শ্রমিকের উপরে যদি কোনো অন্যায় বা যা কিছু হয় সেইটার প্রতিকারের সেরকম কোনো সুযোগ নেই। তো এই ধরনের বিষয়গুলি সৌদি আরবে ঘটে বলেই কিন্তু অনেকেই ডিসকারেজ করছেন একদম। শ্রমিকরা যেন বিদেশ বিভুঁইয়ে কোনোভাবেই নির্যাতিত না হয়, এজন্য সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ এই অভিবাসী বিশেষজ্ঞের। ওই শেল্টার হোম কিন্তু দরকার। আমি যেটা ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, আগেই যেমনটা জানছিলেন, ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকের কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মুহূর্তে আছেন সহকর্মী সারওয়ার সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, কি বিষয়ে বৈঠকে আলোচনা হচ্ছে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন? শান্তা, আসলে এই ভারতের পররাষ্ট্র সচিব সুব্রমণিয়াম জয়শঙ্কর তার যে এই সফরটি মূলত শুভেচ্ছা সফর। কারণ উনি 29শে জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন যে উনি সার্কভুক্ত যে দেশগুলি রয়েছে সেগুলি উনি সফর করবেন, এবং সেই ঘোষণা মতোই কিন্তু উনি শুরুতেই ভুটান সফরে গেছেন। ভুটান থেকে কিন্তু উনি বাংলাদেশে আসলেন। মূলত এই সার্কভুক্ত দেশগুলির সাথে সম্পর্ক জোরদারে মোদী সরকারের যে একটি এজেন্ডা ছিল সেটির একটি অংশ হিসেবে কিন্তু তার এই সফর। যেহেতু শুভেচ্ছা সফরে উনি মূলত এখানে দেখা সাক্ষাৎ করবেন। শুরুতেই যে বৈঠকটির কথা আপনি বলছিলেন সেটি পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকটি হচ্ছে। বৈঠকে খুব স্বভাবতই বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে অমীমাংসিত ইস্যুগুলি রয়েছে সেগুলি গুরুত্ব পাবে। এছাড়া সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত করার যে বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু বৈঠকে অংশ করে নেবে বলে আমরা জানতে পেরেছি। তো ভারতের পররাষ্ট্র সচিব যিনি আগামীকাল ভোর 6টায় কিন্তু বাংলাদেশ ছেড়ে যাবেন। উনি এখান থেকে যাবেন পাকিস্তান থেকে উনি চলে যাবেন আফগানিস্তানে। তো মূলত এই সার্কভুক্ত দেশগুলোতে আগামী কয়েকদিনে তার এই সফরগুলি কিন্তু থাকবে। শান্তা। সুমন, আপনাকে ধন্যবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সারওয়ার সুমন। এবার বিএসবি ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। মনস্তাত্ত্বিক সমস্যার কারণে একের পর এক ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। নেলসনে গতকাল জিম সেশনে ঘাম ঝরায় বাংলাদেশ দল। আজ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং 3 বিভাগেই আলাদা করে অনুশীলন করেছে তারা। গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। পাহাড় ঘেরা ছোট্ট সেক্সটন ওভালে প্রথম পা পড়ল টিম বাংলাদেশের। শ্রীলঙ্কা ম্যাচকে অতীত করে স্কটল্যান্ডকে বর্তমান মানার চেষ্টায় ব্যস্ত মাশরাফি, সাকিব, তামিমরা। হালকা রানিং, এরপর ফুটবলে মেতে ওঠেন ক্রিকেটাররা। তবে নেলসনে অনুশীলনের প্রথম দিনটা ব্যস্ততায় ভরা ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের। আগের ম্যাচে শিষ্যদের বাজে ফিল্ডিংয়ে হতাশ ইংলিশ কোচের চেষ্টার কমতি নেই অবস্থার পরিবর্তনে। ম্যাচ বল দিয়ে ভলিবল অনুশীলন, থ্রোয়িং, ক্যাচিং সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া। আগের ম্যাচে ফিল্ডিং ছিল হতাশাজনক, আরো ভালো করা উচিত ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের অর্জনগুলো আমরা ধরে রাখতে পারিনি। মিস কম হলে শ্রীলঙ্কার রানও কম হতো, ম্যাচটাও অন্যরকম হতে পারত।
দায়িত্ব নিয়েছেন গেল বছরের অগাস্টে। তবে ফিল্ডিংয়ে চোখে পড়েনি বড় কোনো পরিবর্তন। সমস্যাটা কোথায়? ফিল্ডিংটা কারো একার বিষয় নয়, এতে সাফল্য পেতে হলে দলগতভাবে সফল হতে হবে। সবাই ভালো করলে পুরো দলে এর ইতিবাচক প্রভাব পড়ে, খারাপ করলে উল্টোটা হয়। আমরা দলগতভাবে ভালো করতে পারছি না। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে মাশরাফিদের হ্যালসলের পরামর্শ, একটা ক্যাচ মিস মানে সব শেষ নয়, পরের বলেই হয়তো আসতে পারে আরো বড় সুযোগ। ফিল্ডিং এর পাশাপাশি নেলসনের আবহাওয়া নতুন চ্যালেঞ্জ টিম বাংলাদেশের। আগের 3 ম্যাচ দিবারাত্রির হলেও চতুর্থ ম্যাচ বাংলাদেশ খেলবে দিনের আলোয়, যেখানে স্কটল্যান্ড ছাপিয়ে মাশরাফি দলের প্রতিপক্ষ হতে পারে মাঠের কুয়াশা। রিয়াসুল আজিম, চ্যানেল 24, নেলসন, নিউজিল্যান্ড।